সতীশ আর রানী দম্পতি ছিল। সতীশ নিজের স্ত্রীকে অনেক ভালোবাসত, তার জন্য সে সব করতে রাজি ছিল, তার সব কথা মানত। কিন্তু তারা অনেক দরিদ্র ছিল, ভাঙা বাড়িতে থাকত, আর সেটাও ভাড়ার। একদিন বাড়ির মালিক যুগল প্রসাদ আসে ভাড়া নিতে। রানী, ও রানী, ঘর থেকে বাইরে এসো, জলদি এসো, আমার কাছে টেম আর নাই। আসছি, এক্ষুনি আসছি। আপনি কি করে এলেন? কি ব্যাপার আছে? কেন এলাম? আরে তুমি কি জানো না, অনেক মাসের কিরায়া বাকি আছে, বাস ওটাই নিতে এসেছে। দো, কিরায়া দো, আজ আমি পুরো কিরায়া নিয়েই যাব। ভাড়া? মালিক 2-4 দিনের সময় আরো দিয়ে দিন। আমার স্বামীর বেতন পেলেই আপনার সব ভাড়া দিয়ে দেব। রানী, কি হয়েছে? এত বিড়বিড় করছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? উদ্বেগ, আমাদের চারিদিকে শুধু উদ্বেগই আছে। তুমি কি দেখতে পাচ্ছ না, ঘরের মালিক এসেছিল ভাড়া নিতে, কয়েক মাস ধরে ভাড়া দিইনি। বলো কি করে দেবে ভাড়া? আমি অনুরোধ করে 2-4 দিনের সময় নিয়েছি, ব্যবস্থা করে নিও। মুখ প্যাকা করে রানী ওখান থেকে চলে যায়। পরের দিন সতীশের ফ্যাক্টরিতে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। মাঝরাতে সে হেঁটে একা নিস্তব্ধ রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। তখনই তার পেছনে একটা কালো ডাইনি লেগে পড়ে। সতীশ জানতো না যে তার পেছনে একটা কালো ডাইনি আসছে। ওর যখন একটু আজব মনে হয় তো ঘুরে তাকায়। ডাইনি, হে ভগবান, সাহায্য করো। হে ডাইনি, আমাকে আমাকে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে কিছু করো না। হে ভগবান, কেউ আমাকে বাঁচাও, ডাইনির হাত থেকে কেউ বাঁচাও। আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার ক্ষতি করব না। আমি তো শুধু তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো আগের থেকে বিবাহিত। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না, আর এমনিতেও তুমি তো ডাইনি। এতটা বলে সতীশ ওখান থেকে ছুটে পালায় আর পালিয়ে বাড়ি পৌঁছয়। খোলো, আরে খোলো, আরে রানী, শিগগিরি, আরে শিগগিরি দরজাটা খোলো। রানী দরজা খোলে। এর আগে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো, আমি নিজেই সব বলছি। আমার পেছনে একটা ডাইনি আছে, আমি যে কোনো ভাবে বেঁচে ফিরেছি। আর সেই ডাইনিটা তোমার পেছনে আস্তে আস্তে আমাদের বাড়িতে এসে গেছে। তোমার পেছনে ডাইনি দাঁড়িয়ে আছে। ডাইনি এগোতে যাচ্ছিল আর সতীশ আর রানী পিছিয়ে যাচ্ছিল। ডাইনি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। দেখো, আমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি কারুর কোনো ক্ষতি করব না। আমি তোমার বরকে ভালোবাসি, আর আমি চাই যে তুমি আমার বিয়ে তার সাথে করিয়ে দাও। রানী, তুমি এই ডাইনির কথা শুনো না কিন্তু। এই, আমি তোমাকে বললাম তো আমার বিয়ে হয়ে গেছে, আর আর এই আমার স্ত্রী। একে তো তুমি ডাইনি, তার উপর এত কালো। তুমি জানো না যে আমার স্বামী কালো রঙকে অনেক ঘৃণা করে? কালো রঙের জামাও কোনোদিন পরেনি, অনেক দূরে থাকে কালো রং থেকে। নিজের এই কুৎসিত চেহারা নিয়ে এখান থেকে যাও। যদি যাবে না তো এক্ষুনি কোনো তান্ত্রিক বাবাকে ডাকবো। আজ আমি আমার এই কালো রঙের কারণেই ডাইনি হয়েছি। তুমিও করো উপহাস, কিন্তু কোনো ব্যাপার না। এখন তো আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। যদি তুমি আমার বিয়ে তোমার বরের সাথে করিয়ে দেবে তো আমি তোমাকে ধনী বানিয়ে দেব, গয়নায় ভরে দেব, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। কারণ আমি জানি যে তোমাদের টাকার অনেক দরকার, তোমরা অনেক দরিদ্র। এতটা বলে ডাইনি অন্ধকারে গায়েব হয়ে যায়। কিন্তু সারা রাত রানী ডাইনির বলা কথা সম্বন্ধেই ভাবতে থাকে। রানী সতীশকে ওঠায়। সতীশ, 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। এবার তোমাকে ফ্যাক্টরি যাওয়ার কোনো দরকার নেই। দেখো, আমার কথা ভালো করে শোনো। তুমি ওই কালো ডাইনিকে বিয়ে করে নাও। তুমি যদি তাকে বিয়ে করে নিও তো আমাদেরকে ধনী বানিয়ে দেবে, বাড়ির মালিকের সব ভাড়াও দিয়ে দেবো আমরা। হে ভগবান, তুমি ওই ডাইনির কথা শুনো না গো। আরে ও তো একটা ডাইনি গো, ডাইনি। সে তো আমাদেরকে ধরে নিয়ে জ্যান্ত খেয়েও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ গো। ও যদি আমাদেরকে মেরে খেতে চাইতো তো কালকেই খেয়ে নিত যখন আমাদের বাড়িতে এসেছিল। দেখো, তুমি যদি সেই ডাইনিকে বিয়ে না করো তো আমার মরা মুখ দেখবে। রানীর জেদের আগে সতীশের কোনো কথা চলে না, তাই সে কালো ডাইনিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। রানী খুশি খুশি নিজের স্বামীর বিয়ে সেই কালো ডাইনি। বিয়ের পর
ডাইনি রানীর হাতে একটা থলি দেয় যেটাতে অনেক সোনার মুদ্রা থাকে। এই থলিটা সোনার মুদ্রায় ভর্তি, এটা দিয়ে তুমি যা ইচ্ছে তাই করো। এইরকম থলি আমি তোমাকে রোজ দেব। রানী যেই থলিটা খোলে তো এতগুলো সোনার মুদ্রা দেখে তার চোখ খোলাই রয়ে যায়। ও পাগলের মতো হাসতে লাগে। এতগুলো সোনার মুদ্রা আমি আগে কোনোদিন দেখিনি। এবার আমি ধনী হয়ে গেলাম, অনেক ধনী। তুমি কি সত্যি আমাকে রোজ এইভাবে থলি দেবে? হ্যাঁ নিশ্চয়ই, এবার সব মুদ্রাগুলো তোমারই, তোমার যা ইচ্ছে কিনতে পারো। রানী সোনার মুদ্রার থলিটা নিয়ে ঘরে চলে যায় আর ওটা গুনতে লাগে। সতীশ, তোমার কি সোনার মুদ্রা চাই না? আমি তোমাকেও একটা সোনার মুদ্রার থলি দিতে পারি। ওটা দিয়ে তুমি নিজের ফ্যাক্টরি খুলতে পারো। অন্য কারুর কাছে তোমাকে চাকরি করার দরকার হবে না। সোনার মোহর আমার চাই না, আমি নিজের কাজ নিয়ে অনেক খুশি আছি। যেরমভাবে আমি সকালে যাই সেরমভাবেই যাব। তোমার সোনার মোহর নেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। এতটা বলে সতীশ দুঃখিত হয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু সতীশের কথা ডাইনির খুব ভালো লাগে, তাই সে তার হেসে তার পেছনে চলে যায়। অন্যদিকে রানী মুদ্রা দিয়ে বাড়ির মালিককে ভাড়া দিয়ে দেয় আর নিজের জন্য একটা খুব বড় বাড়ি কিনে নেয়। পরের দিন ডাইনি রানীকে আবার একটা সোনার মুদ্রার থলি দেয়। সতীশ ওখানে ফ্যাক্টরি যাওয়ার জন্য তৈরি বসে থাকে। আসুন, এসে নাস্তা খেয়ে নিন। আজকে আমি আপনার পছন্দের সব রান্না করেছি, আর হ্যাঁ, ফ্যাক্টরি যাওয়ার জন্য টিফিনও তৈরি করে দিয়েছি। রোজ তো রানী আমার জন্যে জলখাবার বানায়। হ্যাঁ, তাহলে আজ তুমি কেন বানিয়েছো? কিছু মিশিয়ে দাওনি তো আমাকে মারার জন্যে? এমন বলবেন না, আপনি আমার স্বামী, আমি আপনাকে কেন মারবো? আমাকে বিশ্বাস করুন আর চলুন নাস্তা করতে, নইলে দেরি হয়ে যাবে ফ্যাক্টরি যেতে। সতীশ নাস্তা করতে থাকে আর ডাইনি তার সামনে বসে তাকে অনেক প্রেমের সাথে দেখতে থাকে। সতীশের যাওয়ার পর, এটা আমার বাড়ি, তাই তোমাকে আমার হিসেবে চলতে হবে। মানে যদি এই বাড়িতে থাকতে চাও আমার স্বামীর স্ত্রী হয়ে, তো তোমাকে সব কাজ করতে হবে। আমি এখানে কোনো চাকরানি তো রাখতে পারি না, না হলে সে তোমার সম্বন্ধে জেনে যাবে আর সে গিয়ে সারাটা এলাকায় চিৎকার করবে ডাইনি ডাইনি করে। এবার যাও আর কাজ করো। রানী সারাটা দিন নিজের ঘরে ঘুমোতে থাকে। অন্যদিকে ডাইনি সারাটা দিন ঘরের কাজ করতে থাকে। তখনই সতীশ ল্যাংড়া ভাবে হেঁটে বাড়ি ফেরে। রানী, ও রানী, একটু বাইরে এসো। দেখো, খুব জোর পায়ে আঘাত পেয়েছি। ভিতর থেকে একটু ওষুধ একটু নিয়ে এসো না। শুনতেই ডাইনি ছুটে আসে। এই ক্ষত কি করে হলো আপনার? আর এটা থেকে কত রক্ত ঝরছে। অনেকক্ষণ যখন রানী বাইরে আসে না, তো সতীশ সেই অবস্থায় তাকে দেখতে তার ঘরে যায়। রানী বেশ বসে টিভি দেখতে থাকে। কোনো ব্যাপার না, আমিও তো তোমার স্ত্রী, দাও পাটা দেখাও। ডাইনি সতীশের পায়ে ওষুধ আর ব্যান্ডেজ লাগায় আর ক্ষতের কারণ জিজ্ঞেস করে। সতীশ জানায় যে সে ফ্যাক্টরিতে আঘাত পেল। এই অবস্থায় আপনি ফ্যাক্টরি যাবেন না কালকে। আমার যাই হয়ে যাক না কেন, যে কোনোভাবেই ফ্যাক্টরি আমায় যেতেই হবে। এতটা বলে সতীশ ঘুমোতে চলে যায়। ডাইনি সারা রাত তাকেই দেখতে থাকে। সকালে সতীশ যখন ল্যাংড়াভাবে হেঁটে ফ্যাক্টরির জন্য বেরোয়, তো নিজের রাস্তায় ফুল পড়া দেখে। অবাক হওয়ার দরকার নেই, এটা আমি আপনার জন্য করেছি। আপনার পায়ে আঘাত আছে না, তাই বলে করেছি। ডাইনি সতীশের ভালোভাবে খেয়াল রাখত, তার সমস্ত চাহিদা পূরণ করত। একদিন রানীর অনুভব হয় যে সতীশ তার দিকে একটুও গ্রাহ্য করে না। ও ডাইনির সাথে বেশ মিলেমিশে গিয়েছিল আর তার সাথে বেশ হেসে কথা বলতো। এই কালি ডাইনি, ও আমার বর, ওর থেকে দূরে থাক। আমি তোমাকে রোজ সোনায় ভরা থলিটা দিই না, কারণ তুমি আমার বিয়ে নিজের স্বামীর সাথে করালে। এখনো আমারও বর। আরে ধনের লোভে আমি নিজের বরকে ভুলে গেলাম আর অজানাই এই ভুলটা করে ফেললাম। আমার আর তোমার মুদ্রা চাই না, আমাকে শুধু আমার বরের প্রেম চাই। শেষমেশ তুমি বুঝতে পারলে তো? তোমায় কতবার বুঝিয়েছি, তখন তো তুমি আমার কথা গ্রাহ্যই করলে না। পয়সার সামনে তুমি আমায় ভুলে গেলে। আমি তোমায় যতই রোজগার করে দিতাম না, তুমি ওটা জলের মতন খরচা করে দিতে। এইসব তোমাকে বোঝানোর জন্য দরকার ছিল। এক রাত আমি তোমার বরকে ধরে নিয়েছিলাম, তাকে স্পর্শ করতেই তার মনের কথা সব আমি জেনে গেলাম। আমার সতীশের ওপর অনেক দয়া হলো, তাই আমি তার সাহায্য করলাম। আমরা মিলে তোমাকে শোধরানোর জন্য এটা করলাম। নিজের ভুলের উপর রানীর অনেক অনুশোচনা হলো। ডাইনির দেওয়া সব মুদ্রা ওকে ফিরিয়ে দিল। আমার রং হঠাৎ পাল্টে গেল, কারণ আমাকে একজন ঋষি শ্রাপ দিয়েছিলেন। উনি বলেন যতক্ষণ না দরকারে আমি কারুর সাহায্য না করি, আমার রং এইভাবে কালোই থাকবে। এতটা বলে ডাইনি চিরকালের জন্য গায়েব হয়ে যায়।